This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আমার সাংসদের 15 বছর সম্পূর্ণ হতে চলল। এরপর কি হবে আমি জানি না, দল কাকে মনোনয়ন দেবে, যদি আমায় দেয় আমি জিততে পারবো কিনা, এগুলো সবই অনিশ্চয়তা। রবীন্দ্রনাথের ভাষায়, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই পথে, কে বলে গো সেই প্রভাতে নেই আমি। সকল খেলায় করব খেলায় আমি, কে বলে গো সেই প্রভাতে নেই আমি। নতুন নামে ডাকবে মোরে, বাঁধবে নতুন বাহু ডোরে বাঁধবে, আসবো যাব চিরদিনে সেই আমি। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই পথে। ভাগ্যিস রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন, না হলে আমাদের সবারই যে কি হতো কে জানে। যাই হোক, এই সৌগত রায়ের কথা শুনে একটা বেশ দার্শনিক ভাব কিন্তু চোখে পড়ল। প্রশ্নটা একটাই, নেতারা কখন হঠাৎ করে এরকম দার্শনিক হয়ে যান বলুন তো? উত্তর সেটাও সহজ, ভোট এসে গেছে, বসন্তও এসে গেছে। রাজ্যে তো এখন ভোট বসন্তের হাওয়া বইছে, আর সেই হাওয়ায় সৌগত রায়ের মতো আর কে যে রবীন্দ্রনাথের মতো গান গাইতেই শুরু করে দিয়েছেন, রবীন্দ্রসঙ্গীত কে জানে। চারপাশেই হয়তো বিভিন্ন গান ফান গলা সাধার পালাঠারা চলছে আর কি। আসলে তৃণমূল যখন প্রার্থী তালিকা তৈরি করতে বসে গেছে আর কি, ভেতরে তো কাজকর্ম শুরু হয়ে গেছে, তখন আরও কেউ কি সৌগত রায়ের মতো বলছেন নাকি যে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই ঘাটে, তখন নাইবা আমায় মনে রাখলে। বলা যায় না, চারপাশ থেকে কিন্তু এই গানের একটা সুর শোনা যাচ্ছে মনে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় এই রাজ্যের রাস্তার মোড়ে রবীন্দ্রসঙ্গীত শোনানোর ব্যবস্থা করেছিলেন। এখন তো মনে হচ্ছে তৃণমূলেরই মোড়ে এই রবীন্দ্রসঙ্গীতের সুর শোনা যাচ্ছে। কই পুরানো সেই দিনের কথা, বা যখন পড়বে না মোর পায়ের চিহ্ন, এরকম সব বিভিন্ন একটু বিয়োগাত্মক গান আর কি। কুণাল ঘোষ তৃণমূলের রাজ্য সম্পাদক ছিলেন, তিনি তার পদ ছেড়ে দিয়েছেন, দলের মুখপাত্রের দায়িত্বও নাকি ছেড়ে দিয়েছেন, এমনকি রাজ্য সরকারের দেওয়া যে নিরাপত্তা সেটাও ছেড়ে দিয়েছেন। আর প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে কুণাল ঘোষের এরকম বৈরাগ্য হলো কেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তিনি তার নিজের রাজনৈতিক পরিচয়টাই মুছে ফেললেন? কোথাও নেই রাজনৈতিক পরিচয়, এখন শুধু তিনি সাংবাদিক এবং সমাজকর্মী। এবং তার সঙ্গে একটা বার্তা রয়েছে ওই সোশ্যাল মিডিয়ার কভার পেজে, আই অ্যাম কারেজ, আমি সাহস। তার মানে তার এমন কিছু কথা বলার আছে যেগুলো কথাগুলো বলতে সাহস লাগে, এবং তিনি এমন কিছু করছেন যেটা তার সাহসের পরিচয়। যে শুরুতেই বললাম, ভোট এসে গেছে, বসন্তও এসে গেছে। বসন্তে যেরকম কোকিল আসে, সেরকমই ভোট বসন্তে নেতাদের যাওয়া আসা বাড়ে, আবেগ বাড়ে, ক্ষোভ বিক্ষোভ মান অভিমান সব বাড়ে। এই বসন্তের আবহাওয়ার একটা খামখেয়ালিপনা আছে, জানেন তো, মানুষের মধ্যেও সেই খামখেয়ালিপনাটা দেখা দেয়। আর ওই ওয়েদারের যে খামখেয়ালিপনা, তার জন্য আরেকটা জিনিস হয় জানেন তো, সেটা ওই বসন্ত রোগ হয়। ভোট বসন্তেও নেতাদের মধ্যে কিন্তু কিছু স্পেসিফিক সিমটম দেখা যায়, লক্ষণ দেখা যায়, যেগুলো ওই বসন্তের মতোই কিন্তু ছোঁয়াচে। গতকাল রাতে কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ার পেজে কি লিখেছিলেন একবার খেয়াল করে দেখুন। নেতা অযোগ্য, গ্রুপবাজ, স্বার্থপর, সারা বছর ছেঁচড়ামো করবে, আর ভোটের মুখে দিদি অভিষেক তৃণমূলের প্রতি কর্মীদের আবেগের ওপর ভরসা করে জিতে যাবে।
এবার ব্যক্তিগত স্বার্থসিদ্ধি করবে সেটা তো বারবার হতে পারে না। এই এত বড় একটা পোস্ট ডেফিনেটলি কারোর জন্য ছিল এটা, কিন্তু কথা হচ্ছে তখন মনে হচ্ছিল যে কুণাল ঘোষের এই কথার থেকে আমরা কি বুঝবো অ্যাকচুয়ালি। মানে দুদিন আগে পর্যন্ত যারা সন্দেশখালির বাস্তবতাকে অস্বীকার করেছেন তারা কি এখন দলের ভেতরেই কোথাও ঘা দিতে চাইছেন, তৃণমূলের ভেতরের বিষয়গুলো ওপেন করতে চাইছেন? ওই সন্দেশখালি শিক্ষা দিয়ে দিয়েছে, এইবার তাই আর রাগ ঢাক গুড়গুড় নয়, সব একদম খুললাম একবার এসপার ওসপার হয়ে যাক, এবার না হলে নেভার, এরকম কিছু ভাবনা চিন্তার থেকে এরকম লেখা নাকি? না, এটাও মনে হচ্ছিল যে তাহলে কি এবার তৃণমূলের ওই নবীন প্রবীণ দ্বন্দ্ব নতুন করে মাথাচাড়া দিচ্ছে, বা সেই দ্বন্দ্বটা টাইমলি খুঁচিয়ে তোলা হচ্ছে। কুণাল ঘোষ আজ কিন্তু বলেছেন, পরিষ্কার করে দিচ্ছেন কার জন্য তার এই বিরাট বড় পোস্টটা ছিল গতকালে, সুদীপ বন্দ্যোপাধ্যায়, এবং তার সম্পর্কে তিনি একদম বড় করে যে বিশেষণগুলো ওইখানে দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়, তার থেকে আরও বড় এই মুহূর্তের বোধহয় সব থেকে বড় বিশেষণটা দিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় তার দাবি আর কি, যে সুদীপ বন্দ্যোপাধ্যায় নাকি বড় শাহজাহান। এবার প্রশ্ন হচ্ছে তাহলে শাহজাহানকে গ্লোরিফাই করলেন না সুদীপ বন্দ্যোপাধ্যায়কে? মানে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে উনি যদি ভদ্রলোক বলে মনে করেন তাহলে শাহজাহান ভদ্রলোক, কিন্তু শাহজাহানের যে পরিচয় সেটা তো মোটামুটি এখন সবাই জেনে গেছেন। তাহলে তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কী বললেন? এটা হচ্ছে ওই আগের দিন যেটা ছিল, আগের রাত্রে যেটা ছিল সেটারই ধারাবাহিকতা, তার রেস্টে নেই। এবার তাকে একটা ওই যা বলেছিলেন তার সম্পর্কে সেগুলোরই একটা চোখের সামনে জলজ্যান্ত রূপ এঁকে দিলেন। আচ্ছা, এটা কি তার সঙ্গে সঙ্গে কুণাল ঘোষ মেনেও নিলেন যে এতদিন যেভাবে সন্দেশখালির বাস্তবতাকে অস্বীকার করেছিলেন, যেভাবে এই শাহজাহানকে তাকে কোথাও গিয়ে ডিফেন্ড করতে হচ্ছিল, সেটা ভুল করেছিলেন? মানে দেখুন, এমনিতে তিনি দলের মুখপাত্র ছিলেন, ফলে দলের স্বার্থেই তার স্বার্থ, দলের বক্তব্যই তার মুখ দিয়ে বেরোবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই বক্তব্যগুলো তখন মানে ওই কোথাও গিয়ে বাধ্যবাধকতার থেকে বলেছিলেন, এটাই কি একদম চট জলদি পরিষ্কার করে দিলেন? তাও যখন অলরেডি শাহজাহানের সম্পর্কে দল সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, 6 বছরের জন্য সাসপেন্ড করে দিয়েছে, তাকে পুলিশ ধরে ফেলেছে, তখন এটা ভালো। ভুল হলে ভুল সংশোধন করে নেওয়াটা সব সময় ভালো। কিন্তু এখানে আরও একটা প্রশ্ন আছে, কুণাল ঘোষ উত্তর কলকাতা তৃণমূল সাংসদকে বড় শাহজাহান বলেছেন। দেখুন, সন্দেশখালিটা না হয় কলকাতা থেকে অনেক দূরে, তাই শাহজাহানের কীর্তিকলাপ তৃণমূলের অগোচরে ছিল, সেটাই তো মনে হচ্ছে এখন দিন পরে যখন সাসপেন্ড করেছেন। কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি তো কলকাতার মানুষ, তিনি শাহজাহান সুলভ কিছু করলে সেটা কি এখানকার নেতৃত্বের নজর এড়াতো? নাকি ঠিক যেভাবে শাহজাহান, মানে যেটা কুণাল ঘোষ হয়তো বোঝাতে চেয়েছেন যে শাহজাহানের ক্ষেত্রটাতেও যেভাবে তাদের নজর এড়িয়ে গেছিল, এই ক্ষেত্রেটাতেও সেরকমভাবেই নজর এড়াচ্ছে, তাহলে সন্দেশখালি হোক বা শহর কলকাতা, কিছু কিছু ক্ষেত্রে শাহজাহান সুলভ ঘটনাপত্র সেগুলো নজর এড়িয়ে যাওয়াটাই কি দস্তুর? ওদের গতকাল একটা বৈঠক ডেকেছিলেন নর্থ ক্যালকাটায়, ব্রিগেড চলো, সেখানে আমি তো বটেই, কিন্তু আরও অনেকে আমন্ত্রিতই হননি দলের যারা সংগঠনে রয়েছে। এটা তো ওনার বাড়ির লক্ষ্মী পুজো নয় যে উনি কাকে ডাকবেন না ডাকবেন সেটা ওনার, আর দলটা ওনার পৈতৃক জমিদারি নয়। ফলে আমি মিসফিট মনে করছি, মিসফিট, আমি নিজেকে সরিয়ে নিচ্ছি, মিটে গেল। আমি দেখতে খারাপ, সেই জন্য সুদীপদাকে দেখতে সুন্দর, শাহজাহান টাইপ চেহারা, বড় সড়ো শাহজাহান, দাড়িওয়ালা শাহজাহান, সেই জন্য রাগের চোটে ডাকেনি। এটা একটা ব্যক্তিগত সম্পত্তির মতো করে বিষয়টা চালাচ্ছে। আচ্ছা, তিনি তো বললেন দলটাকে ভালোবাসেন, হ্যাঁ, দল তো কারোর পৈতৃক সম্পত্তি নয়, এটা তো বললেন কোথাও গিয়ে কুণাল ঘোষ। তাহলে এবার ব্যক্তিগত রাগারাগি, অভিমান, সেটাও তো দেখা গেল ওই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে, এটা তার ব্যক্তিগত, তার একটা কোথাও গিয়ে খারাপ লাগার থেকে গোটা ব্যাপারটা হয়েছে। তাকে এই উত্তর কলকাতার সাংগঠনিক বৈঠকে ডাকা হয়নি, ডাকেননি সুদীপ বন্দ্যোপাধ্যায়, এরকমই তার অভিযোগ। এবং সেই জন্যেই তিনি এত বড় অভিমানে তিনি নিজেকে গুটিয়ে নিয়েছেন, এটাই তো বলছেন তিনি। দেখুন, সন্দেশখালী শাহজাহান নাকি মোগল সম্রাট শাহজাহান, কার সাথে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের তুলনা করলেন কুণাল ঘোষ সেটা কিন্তু তিনি পরিষ্কার করেননি। মানে যার সঙ্গেই তুলনা করুন, প্রশংসা করে শাহজাহানের নাম যে করেননি এটা কিন্তু স্পষ্ট। আর মুশকিল হচ্ছে, এমন একটা সময় কুণাল ঘোষ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরবটা হলেন যখন কিন্তু তৃণমূলের অভ্যন্তরে অধিকাংশ সিদ্ধান্ত
ফের নিতে শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি কিন্তু রাস্তা দেখাচ্ছেন। সেই সরকারকে 100 দিনের টাকা বা ওই কোথাও গিয়ে বার্ধক্য ভাতার টাকা এই সমস্ত দিতে তিনি রাস্তা দেখিয়েছেন বা তাদের বাধ্য করেছেন লোকজনকে এরকম টাকা দেওয়ার কথা ঘোষণা করতে। এরকম বড় বড় এর আগে তিনি নবজোয়ার যাত্রা করেছিলেন সবকটা ক্ষেত্রেই, বা প্রথমে দিল্লিতে গিয়ে তিনিই তো 100 দিনের টাকা নিয়ে সরব হয়েছিলেন, ধর্ণা দিয়েছিলেন, রাজভবনের সামনে ধর্ণা দিয়েছেন। বড় বড় সাম্প্রতিককালে বড় জিনিসগুলোতে কিন্তু তাকেই নেতৃত্ব দিতে দেখা গেছে বা অগ্রণী ভূমিকা দিতে দেখা গেছে। মাঝখানে কিছুদিন একটু চুপচাপ ছিলেন, কিন্তু তারপর থেকে তার মধ্যেও যা করেছেন সেটাকেই কিন্তু দেখা যাচ্ছে যে দলকে ফলো করতে হয়েছে। এখনও তো তিনি ব্রিগেডের ডাক দিয়েছেন, আগামী 10ই মার্চ ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা। সেই সভার নামকরণ থেকে দিনক্ষণ সবই তো ঘোষণা করেছেন অভিষেক। সবার পর অভিষেক ফের জেলায় জেলায় জনসংযোগে বেরোচ্ছেন। সব মিলিয়ে কিছুদিন অন্তরালে কাটিয়ে ফের স্বমহিমায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তিনি যখন এই রকমভাবে এগিয়ে আসছেন তখনই কি এই যে নবীন প্রবীণের দ্বন্দ্বের দোরগোড়ায় একটা ঘা মারলেন কুণাল ঘোষ, সেটাও কি কোথাও গিয়ে পরিকল্পনা মাফিক? দেখুন, সমজদারদের বোঝার জন্য কিন্তু ইশারাই যথেষ্ট। কুণাল ঘোষ ইশারা করে দিয়েছেন, এবার তাতে যেখানে লাগার সেখানে নিশ্চয়ই লাগবে, আর যাদের যা বোঝার তারা কিন্তু পরিষ্কার করে বুঝে গেছেন। ড্রামা আমরা অনেক দেখেছি। যখন টিএমসি ওকে জেলে ঢুকিয়েছিল তখন উনি কি ছিলেন? একটু অপেক্ষা করুন না, লোকসভা ভোট আসতে দিন, মোদী সরকার গঠন হবে, তারপরে দেখবেন আরো কতজনের কত কি উঠে যাবে। তৃণমূল কংগ্রেসের মধ্যে এখন লড়াই চলছে, কে কত তোলা তুলতে পারবে, কে কত কাকে কে কতটা কন্ট্রোল করতে পারবে। যে সিন্ডিকেট রাজ চলছে সেটাকে কে কন্ট্রোল করতে পারবে, এর রেসারেসি চলছে। সুতরাং কে কার বিরুদ্ধে বলছে, কারকে সমালোচনা করছে, এটা নতুন নয়, এটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে। দলের প্রত্যেকের বিরুদ্ধে, কারণ প্রত্যেকের নিজের স্বার্থটা আসলে বড়, এবং সেই কারণেই যারা তৃণমূল দল তৈরি করেছিলেন তারা কেউ কিন্তু তৃণমূলে নেই, লুঠেরারা তৃণমূল দল চালাচ্ছে। দেখুন, কোথাও দলের মধ্যে কোনো দলের মধ্যে গন্ডগোল লাগলে সেখানে বাকিরা যারা গ্যালারিতে বসে দেখছেন, মানে এক্ষেত্রে অন্যান্য দলের নেতাদের তো তাদের অবস্থানটা ওই গ্যালারিতে বসা, তারা ওই রকম জায়গায় যে বসে বসে গ্যালারিতে সুর করে নারদ 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 বলবেন, এটাই খুব স্বাভাবিক, এটা আমরা বুঝে গেছি। কিন্তু জাস্ট ওই শাহজাহান এত শুনছি, একজনকে চাক্ষুষ দেখেও ফেলেছি, তারপর কেউ আবার শাহজাহান আখ্যা পাচ্ছেন, দলের নেতারাই তাদের দিচ্ছেন আখ্যা। সেদিকে মনে হচ্ছে বিভিন্ন মোড়ে বা বিভিন্ন ঘাটে এরকম আরও অনেক গোকুলে আর কি বিভিন্ন শাহজাহান কি রয়ে গেছেন, বড় হচ্ছেন বা অলরেডি বড় হয়ে গেছেন, আমরা কিছুই দেখতে পাচ্ছি না। শাহজাহানরা চোখের সামনে এরকম সবসময় কি অদৃশ্য হয়ে থাকেন? বিশেষ সময়ে বিশেষ নক্ষত্র মিলিয়ে আর কি তাদের দেখা যায়, সব সময় তাদের দেখা যায় না। কি জানি, দেখুন নেতাদের কথা শুনলে কিন্তু অনেক কথা পরিষ্কার হয়েও যায়। এই যেরকম বাকিদের কথাগুলো শুনলেন, অনেক কিছু আপনারা বুঝতে পারলেন। আরে মনে পড়ে গেল যে পুরো ভোট বা পঞ্চায়েত ভোটের আগে পরিস্থিতিটা ঠিক কীরকম ছিল। পুরো ভোট বা পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের অন্দরে কিন্তু এই নবীন প্রবীণ দ্বন্দ্বটা তুঙ্গে উঠেছিল। একদিন কুণাল ঘোষ কিছু বলছিলেন, আর একদিন ফিরহাদ হাকিম তার জবাব দিচ্ছিলেন। প্রার্থী তালিকা নিয়েও বিবাদ চরমে উঠেছিল। এমনকি পঞ্চায়েত ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন নবজোয়ার করছেন, তখনও কিন্তু অভিষেকের সামনেই প্রার্থী তালিকা নিয়ে তৃণমূল কর্মীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন। লোকসভা ভোটের আগে ফের কি সেই পরিস্থিতি তৈরি হবে? কেউ কি ভাবছেন যে তৃণমূলের অন্দরে মানে ছদ্ম লড়াই শুরু হলে সেদিকেই সবার ফোকাস চলে যাবে, যার জেরে ওই সন্দেশখালির ঘটনা ক্রমশ পেছনের সারিতে চলে যাবে? এবার লোকে দেখুন, তৃণমূলের মধ্যে যেরকম নবীন প্রবীণ দ্বন্দ্ব হবে, বা নবীন প্রবীণ ছেড়ে দিন, অন্তর্দ্বন্দ্ব হবে, এটা কিন্তু লোকের কাছে গা শোয়া হয়ে গেছে। সবাই জানেন এটা অবভিয়াস কিছু জিনিস, সে নতুন করে আর বলার কিছু দরকার পড়ে না, সবাই জানেন এটাই স্বাভাবিক, এটাই হয়। তো সেই ক্ষেত্রে তারা দেখবেনও, মজাও নেবেন। কিন্তু তাও দেখুন, বিভিন্ন জায়গায় ঝগড়া হয়, দেখবেন ওই কলতলায় ঝগড়া যেরকম হয়, এই সমস্ত তো আমরা দেখেছি, সবাই জানেন ওখানে ওরকমই হয়। ওখানে এমন কিছু কথাবার্তা হয় যেগুলো কানে শোনা যায় না, আপনি আমি মুখে সবসময় তুলতে পারবো না, কিন্তু দেখবেন যেতে সে তিনি স্যুট প্যান্ট পরা ভদ্রলোকই হন, ধুতি পাঞ্জাবি পরা রুচিশীল ভদ্রলোকই হন, বা আম জনতার মতো সাধারণ মানুষ যার হেলদোল নেই, ভোলে ভালা টাইপস, তিনিই হন,
সবাই কিন্তু যাওয়ার সময় একটু টেরিয়ে দেখেন, একটু দাঁড়িয়ে শুনে যান 2-4 দণ্ড, মোদ্দা কথা হচ্ছে একটু মজা নেন আর কি। তো এই ক্ষেত্রেও এরকম একটা কিছু হচ্ছে দেখলে লোকজনের একটুখানি নজর ঘুরে যাবে, সবাই থমকে দাঁড়াবেন, মজা নেবেন, কিন্তু ইম্প্যাক্ট হবে না, কারণ সবাই জানেন এরমই তো হয়, এটাই তো হওয়ার কথা। গা সওয়া হয়ে গেলে তার ক্ষতি নেই, অথচ ওদিক থেকে নজরটা ঘুরে গেল। দেখুন খেয়াল করে, শিক্ষায় নিয়োগ থেকে পুরসভার নিয়োগ বা রেশন দুর্নীতি বা গরু পাচার বা কয়লা পাচারের ক্ষেত্রেও তো এরকমই হয়েছে, একটার থেকে আরেকটা হয়েছে, আর লোকের কীরকম আস্তে আস্তে সব কিছুর থেকে নজরগুলো ঘুরে গেছে। সন্দেশখালীর মা বোনেদের অভিযোগ, সন্দেশখালীর মানুষের জমি জায়গা ফিরে পাওয়ার লড়াই, সবই তো মনে হচ্ছে এইরকমভাবে ভোটের মুখে ধামাচাপা পড়ে যাবে, তাই না? এরকমও কি কেউ ভাবছেন যে এইভাবেই ধামাচাপা দেওয়ার কাজটা শুরু করে দেওয়া যাবে? দেখুন আজ থেকেই কার্যত কিন্তু মানে কেউ আবার চাইছেন না, এটাও তো স্বাভাবিক, এটাও মানে পরিষ্কার যে কেউ চাইবেন ওই জায়গাটা জিইয়ে থাকুক, ওই জায়গার থেকেই ওই জায়গায় আঘাত দিয়েই হয়তো কেউ লোকসভা ভোটটা শুরু মানে তার লড়াইটা শুরু করে দেবেন। আজকেই যেরকম আজ থেকেই তো এ রাজ্য থেকে বাংলার থেকে ভোট প্রচার শুরু করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা ভোটের আগে বাংলায় প্রথম সভা করলেন কোথায়? আরামবাগে, যেখানে একটুর জন্য জয়ের আগের বার তাদের হাত ফসকে গেছিল। আর তার ঠিক আগের দিনই শাহজাহানের গ্রেফতারি আর তৃণমূলের নবীন প্রবীণ দ্বন্দ্ব নতুন করে মাথাচাড়া দেওয়া, এই সব কিছুর পেছনে কি ওই একই অঙ্ক কাজ করছে? ফোকাসটা কেউ চাইবেন এদিকে ঘোরাতে, তো তার আগেই যতটা সম্ভব অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার। এখন প্রশ্ন যখন উঠছে তখন কিন্তু বুঝতে হবে, ফুল ফুটুক চাই না ফুটুক, আজ বসন্ত। ভোট বাক্সে কোন ফুল ফুটবে জানি না, তবে বাংলায় ভোট বসন্ত যখন এসেই গেছে তখন কিছু কথা তো বলতেই হবে, যে কথাগুলো এই মুহূর্তে না বললেই নয়। सरकारी कार्यक्रम अब यहाँ समाप्त होगा और मैं 10 मिनट के भीतर खुले मैदान में जा रहा हूँ। खुले मैदान का मजा भी कुछ और होता है। बहुत सारी बातें आज मुझे कहनी है, लेकिन उस मंच पे कहूंगा। আপনারা যারা TV9 বাংলাটা রেগুলার দেখেন তারা জানেন মাঝে মধ্যে আমরা তলায় দিয়ে দিই যে এর পরের প্রোগ্রামটায় কি আছে, কি আসছে। আমরা বলি কামিং আপ, ওটা দেখলেই আপনারা বুঝে যাবেন কটার সময় কোন প্রোগ্রাম আসছে, তার মধ্যে কি আছে। এটা আপনাদের মোটামুটি মানসিক প্রস্তুতি তৈরি হয়ে যায় এবং কোথাও গিয়ে আকর্ষণটাও তৈরি হয় যে ওটা ওরকম খবর, যার জন্য একটু দেখতে হবে। তো ঠিক একইভাবে প্রধানমন্ত্রীও কি কামিং আপ দিলেন, এরপরে খোলা মাঠে যাচ্ছি, খোলা ময়দানের মজাই আলাদা, সেখানে অনেক কিছু বলা যায়। এভাবে কামিং আপ দিয়ে সাসপেন্স বাড়িয়ে আসলে কি তিনি সভার আকর্ষণটাই জিইয়ে রাখলেন? দেখুন লোকসভার ভোট প্রচারে কিন্তু সেক্ষেত্রে তাহলে বলতে হবে এটা নতুন প্রথার জন্ম দিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2014 সালে সেবারও একটা নতুন জিনিস এনেছিলেন, 3D প্রচার। এই 3D প্রচার করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন। এবার ছোট্ট একটা বার্তা, আসল কথাগুলো সব খোলা মঞ্চে বলবো। কে বললেন? না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার খোলা মঞ্চে প্রধানমন্ত্রীকে শুনতে তো সকাল থেকেই লোকে বসে রয়েছে, তাহলে নরেন্দ্র মোদীর কথাগুলো বললেন কাদের জন্য? বললেন তাদের জন্য যারা সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমিং দেখবেন বা দেখছেন, তাদের জন্য যারা টিভি স্ক্রিনে ওত পেতে বসে রয়েছেন, তাদের জন্য যারা এখনও হয়তো টিভির সামনে রয়েছেন কিন্তু পরবর্তী ক্ষেত্রে তাদের সময় নিয়ে একটুখানি সংশয় থাকতে পারে যে টিভির সামনে বসবেন কিনা বা ওই লাইভ স্ট্রিমিং দেখবেন কিনা, তাদের জন্য। মানে সবাইকে আটকে রাখা, একদম সুনিশ্চিত করে দেওয়া নিজের ভিউয়ারশিপটা। দেখুন প্রযুক্তির সঙ্গে সঙ্গে প্রতিনিয়ত, প্রযুক্তি তো প্রতি মুহূর্তে আপডেট হয়, আর প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে নিজেকে আপডেট রাখার এটাও কিন্তু একটা ছোট্ট নিদর্শন। আরও একটা জিনিস করলেন নরেন্দ্র মোদী, প্রশাসনিক আর রাজনৈতিক দুটো সভামঞ্চ পাশাপাশি রাখলেন, কিন্তু দুটো যে আলাদা সেটা স্পষ্ট করে বুঝিয়ে দিলেন, যাতে বিরোধীরা ওই প্রশাসনিক সভায় রাজনৈতিক বক্তব্য রাখার অভিযোগটা তুলতে না পারে।
কারণ সচরাচর এক্ষেত্রে আমাদের এখানে বিভিন্ন প্রশাসনিক সভা যেগুলো দেখি রাজ্যের আর কি, সেখানে তো বিভিন্ন রাজনৈতিক বক্তব্য রাখা হয়েছে বলে মাঝে মধ্যেই বক্তব্য বা বিরোধীরা সেই অভিযোগটা তোলেন, কিন্তু এই ক্ষেত্রে যাতে না করতে পারেন, যেটা নিজেরা তোলেন সেটা যাতে তাদের দিকে ফিরে না আসে, মোদি কিন্তু তার একদম পাকাপোক্ত বন্দোবস্ত করে রাখলেন। উল্টে তিনি অভিযোগ করলেন। এবার মোদি অভিযোগ করবেন আর তৃণমূলকে তার জবাব দিতে হবে, এটা তো মোটামুটি পরিষ্কার। যখন এ রাজ্যে এসছেন তখন তিনি বলছেন এবং বললে তিনি যে প্রশ্ন তুলবেন সেটা তো সবাই জানে। তার আবার ওরকম টিজার দিয়ে দিলেন, সবাইকে বুঝিয়ে দিলেন যে এর পরে তিনি কামিং আপ দিয়ে দিচ্ছেন, তিনি বলবেন আর কি। এবার প্রশ্নটা সবার মনের মধ্যে নিশ্চয়ই তখন থেকেই জেগেছিল যে বলবেন তো বটে, কিন্তু কি বলবেন। অনেক আগের থেকে অবশ্যই এটা জানা ছিল, এটাও সবারই একটুখানি ধারণা ছিল এ রাজ্যে এই সময় তৃণমূল ছাড়া সব রাজনৈতিক দলের নেতা যেখান থেকেই তিনি আসুন একটাই তো কথা বলবেন, সন্দেশখালি। এবার সন্দেশখালি সত্যি কথা বলতে কি এই বাকি বিরোধীদের জন্য এই মুহূর্তে থালায় সাজানো সন্দেশ, সেই সন্দেশ মানে বিতরণ করা বলুন বা গ্রহণ করা, সেই চান্সটা নরেন্দ্র মোদী কি ছাড়বেন? প্রত্যাশা মতো প্রধানমন্ত্রী তিনি ওই সন্দেশখালি নিয়েই বলেছেন, কিন্তু কি বলেছেন সেখানে কিন্তু সবথেকে বড় চমক, প্রধানমন্ত্রী মেরুকরণের চেষ্টা করেছেন। সে তো বিজেপি মেরুকরণের চেষ্টা করবে, এটাও খুব স্বাভাবিক, কিন্তু যে মেরুকরণ নরেন্দ্র মোদী করলেন এবং সন্দেশখালি নিয়ে যে বার্তাটা দিলেন, দুটোই কিন্তু সম্পূর্ণ অপ্রত্যাশিত। आने वाले लोकसभा चुनाव में पश्चिम बंगाल की सभी सीटों पर कमल खिलेगा। इस लोकसभा चुनाव के नतीजे पश्चिम बंगाल से टीएमसी सरकार का उसकी विदाई का, उसके पराजय का কাউন্টডাউন শুরু করেंगे। নরেন্দ্র মোদীর বক্তব্য শুরুর আগে আরামবাগের সভায় বক্তব্য রেখেছিলেন শুভেন্দু অধিকারী। এবার অমিত শাহের ক্ষেত্রটা মনে পড়ছে। তারা জানতেন তখন যে রাজ্যে তো আমরা 19 সালে 18টা সিট জিতেছি, হয়তো তার থেকে আরেকটু বেশি টেশি হবে। সেটা প্রাথমিকভাবে যখন আলোচনা হয়েছিল তখন ওই 25-25 শোনা গেছিল। অমিত শাহ যখন এই রাজ্যে এলেন তাদের সাথে বৈঠক করলেন, শুনলেন কীরকম কঠিন লড়াই, সব কিছু শুনে টুনে যাওয়ার সময় টার্গেটটা যেটা তারা 25 ধরেই খুব কঠিন হবে ভাবছিলেন, টার্গেটটা 35 করে দিয়ে চলে গেলেন। এবার আজকে দেখলাম তার থেকে আরেক ধাপ এগিয়ে আর কি। অমিত শাহ সেই 35-এর টার্গেট পূরণে যথাসাধ্য লড়াই করবেন বলে সেখানে শুভেন্দু অধিকারী তো প্রতিশ্রুতি দিয়ে দিলেন যে মোদিজি এসছেন, শুনে যান যে টার্গেটটা তাদের দেওয়া হয়েছে খুব কঠিন, 35 সিটের লড়াই, 35টা সিট আনতে হবে 42টার মধ্যে, খুব কঠিন, কিন্তু যথাসাধ্য তারা লড়বেন, লড়াই ছাড়বেন না, এরকম একটা প্রতিশ্রুতি তিনি বক্তব্য রাখতে উঠে দিয়েছিলেন। আর তারপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে টার্গেটটা সোজা আরও খানিকটা বাড়িয়ে দিলেন, বলে দিলেন বাংলায় 42-42ই চাই। ভাবুন, এইটা কিন্তু মজার ব্যাপার। তৃণমূলও বলে তারা 42-42 চাই। এবার বিজেপি এক কোথাও গিয়ে মনে হচ্ছিল তারা তো রিয়েলিস্টিকভাবে পুরো ব্যাপারটাকে হিসেব করছেন, কিন্তু তারাও এখন 42-42 চলে গেল। এবার বঙ্গ বিজেপির কর্তাদের মনের অবস্থাটা ভেবে দেখুন তো, তারা একরকম মানসিক প্রস্তুতি একবার নিচ্ছেন 25-এর জন্য, মানে 18 থেকে 25-এ পৌঁছবেন এটা ভেবেই যখন তাদের কালঘাম ছুটছে, তখন সেই টার্গেটটা হঠাৎ হয়ে গেছিলো 35। এবার 35-এর টার্গেট নিয়ে দেখলেন হয়ে গেছে 42। পরীক্ষার রুটিন সামনে এসে গেছে, আপনি পরীক্ষা দিতে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন, পরীক্ষার দিন আগের দিন দেখলেন সিলেবাসটা হঠাৎ বড় হয়ে গেছে, বেড়ে গেছে, কী হবে বলুন তো? এদের মুখগুলো দেখে সেরকমই মনে হচ্ছিল। আচ্ছা, এছাড়া প্রধানমন্ত্রী আজ অন্য অপ্রত্যাশিত কিছু কি বলেননি? আজ বাংলায় বক্তব্য শুরু করেছেন, তাতে অবশ্য নতুনত্ব কিছু নেই। এর আগে বহুবার নরেন্দ্র মোদীর মুখে ওই বাংলা শুনেছেন বাঙালিটা। আরামবাগের সভায় খানাকুলের ভূমিপুত্র রাজা রামমোহন রায়ের উল্লেখ করলেন, এটাও তো হোমওয়ার্ক টিমের কাজ, খুব ভালো তারা হোমওয়ার্ক করেন, সেটা নিয়েও খুব একটা কিছু বলার নেই। কিন্তু যেটা বললেন, যেটা শুনলেন এর আগে, সেটা কতদূর সুদূর প্রসারী একটা প্রভাব রেখে গেল বুঝতে পারলেন? এটা তো অপ্রত্যাশিত।
সন্দেশখালিকে সামনে রেখে মুসলিম মহিলা সমাজকেও সরাসরি বার্তা দিয়ে গেলেন, এটা কিন্তু চমকপ্রদ। তবে একটা কথা বলছি, এতে কি সত্যি অবাক হওয়ার কিছু আছে? বোধহয় নেই। খেয়াল করে দেখুন, আপনাদের একটু মনে করিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন। এই নেতারা চমক যখন দেন, মনে হয় একদম হঠাৎ আকাশ থেকে কিছু একটা পেরে নিয়ে এসে দিলেন। খেয়াল করে দেখবেন তার পেছনে একটা প্রসেস থাকে, তার একটা ইতিহাস থাকে আর কি। তার ধারাবাহিকতাতেই তারা কোথাও কোথাও আর কি সেটাই রকম ফের করে সামনে নিয়ে এসে হাজির করেন। খেয়াল করুন, বাদল অধিবেশন চলাকালীনই দলের সাংসদদের ক্লাস নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তার স্পষ্ট নির্দেশ কী ছিল? বলা হয়েছিল মুসলিমদেরও কাছে টানতে হবে, সেই জন্য যেতে হবে বিভিন্ন জায়গায়, মুসলিম প্রধান এলাকাগুলোতে গিয়ে তাদের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করতে হবে, তাদের অভাব অভিযোগ শুনতে হবে। রাম মন্দিরের উদ্বোধনে মুসলিম সমাজের বহু ধর্মগুরু এবং বিশিষ্ট মানুষের কাছে কিন্তু আমন্ত্রণপত্র গেছে। রাম মন্দিরের দরজাও সব ধর্মের জন্য উন্মুক্ত, এই বার্তাটাও দেওয়া হয়েছে। আর সন্দেশখালি নিয়ে মুসলিম মহিলাদের বার্তা, এই বক্তব্য প্রধানমন্ত্রী এই মঞ্চে দাঁড়িয়ে স্থির করেননি, এটাও তো বলবেন বলেই প্রস্তুত হয়ে এসেছিলেন। কারণ তিনি জানেন এটা বলার মতো ক্ষেত্র তো আগের থেকে প্রস্তুত আছে। অতীতেও যে জিনিসটার জন্য ওই উত্তরপ্রদেশে তারা বহু মুসলিম প্রধান এরিয়ায় জিতেছেন, সেটা তো ছিল ওই 3 তালাক রদের ক্ষেত্রটা। তার জন্য বহু মুসলিম মহিলার ভোট তারা পেয়েছিলেন, এটা তো বিভিন্ন অ্যানালিসিস বিশ্লেষণ এগুলোতে উঠে এসেছিল। ফলে এই একটা বিষয়, সেটা যে শুধু কিছু উত্তরপ্রদেশের কারোর জন্য অ্যাপ্লিকেবল এরকম তো না, সেটা তো বাংলার মুসলিম মহিলাদের জন্য বহু ক্ষেত্রে সেটা প্রভাব ফেলবে। ফলে ক্ষেত্রটা প্রস্তুত হয়েছিল। তাই জন্য ওই আগের থেকেই তিনি একটা মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছিলেন এবং তিনি ওই ক্ষেত্র প্রস্তুত করে ফেলে রেখে দিয়েছিলেন। 14ই ফেব্রুয়ারি আপনাদের মনে করে রাখি, সন্দেশখালি যেতে গিয়ে বাধা পেয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। গাড়ির বনেটে দাঁড়িয়ে বক্তব্য রাখছিলেন, ধাক্কাধাক্কিতে পড়ে যান। তখন সুকান্ত মজুমদারের সঙ্গে কে ছিলেন? বিজেপি নেত্রী, কিন্তু জাতিগত পরিচয় মুসলিম এবং হিজাব পরিহিতা। কর্ণাটকে 2 বছর আগে হিজাব নিয়ে কি বিতর্ক হয়েছিল তা কিন্তু সকলের জানা। সেই হিজাব বিতর্ককেও কি তাহলে ঝেড়ে ফেলতে চেয়েছিল বিজেপি? দেখুন, তাদের সম্পর্কে ধর্মীয় মেরুকরণের যে ব্যাপারটা দেগে দেওয়া হয়, সে ব্যাপারে এখানকার ক্ষেত্রে একটা বার্তা দেওয়া হলো, আর হিজাবের ক্ষেত্রে সর্বভারতীয় বার্তা গেল। আর তার মধ্যে দিয়ে এই আজকে নরেন্দ্র মোদী যে আহ্বানটা জানালেন, তার ক্ষেত্রটা প্রস্তুত হয়ে গেল। মজার ব্যাপার হচ্ছে, অধীর চৌধুরী যখন সন্দেশখালি যান, তার সঙ্গেও কিন্তু একজন মুসলিম মহিলা ছিলেন। একদিকে শাহজাহানকে সামনে রেখে তৃণমূলের বিরুদ্ধে তোষণের অভিযোগ, আর অন্যদিকে মুসলিম মহিলাদের সরাসরি আহ্বান জানিয়ে নিজেদের গা থেকে মেরুকরণের অভিযোগটা ঝেড়ে ফেলা। তৃণমূল জানতো সন্দেশখালি নিয়ে নরেন্দ্র মোদী আক্রমণাত্মক হবে। নিশ্চয়ই বলতেন কিভাবে ইডি তারা ধরে রেখেছিলেন, যে ইডি কিভাবে আক্রান্ত হয়েছে, কিভাবে কেন্দ্রীয় বাহিনী আক্রান্ত হয়েছে, কিভাবে ওখানকার মানুষজন শাহজাহানের অত্যাচারের শিকার হয়েছেন, তাদের বিরুদ্ধে মুখ খুলেছেন। তাই জন্যে সেই জায়গাটায় যখন শাহজাহান গ্রেফতার হয়ে গেলেন, তৃণমূল হয়তো ভেবেছিল যে তাদের যে ইস্যুটা কোথাও গিয়ে ক্ষেত্রটা প্রস্তুত হচ্ছিল, সেটা কিন্তু আগেই মেরে দেওয়া গেল। ব্রাত্য বসু বলেছিলেন সন্দেশখালি, সেখানে তো আর সন্দেশ নেই, সব খালি। সন্দেশখালি নিয়ে এরপর আর কোনো আলোচনা হবে না। তাহলে এখন কি মনে হচ্ছে, ঠিক ভেবেছিলেন? যতক্ষণ না নরেন্দ্র মোদী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গদেশে আসছেন, ততক্ষণ এই শেখ শাহজাহান এবং সন্দেশখালি ইস্যুটা জিয়ে রাখতে। মাননীয় প্রধানমন্ত্রী যখন আসবেন, উনি দেখবেন, আমরা সবাই জানি যে বিজেপি এতদিন ধরে ওনার কাছে তো খবর তৈরি করতে চাইছিল, ইস্যু বাঁচিয়ে রাখতে। তা উনি সে দেখবেন, আমরা সবাই জানি সন্দেশ শব্দটা আরেকটা অর্থ হচ্ছে খবর। কাল দেখবেন উনি সন্দেশ খালি, খবর নেই। সুতরাং খেয়াল করে দেখুন, যে জায়গাটায় মোদির জন্য কোনো খবরই আর রইল না বলে মনে করছিলেন ব্রাত্য বসু, সেই জায়গাটায় মোদি কিন্তু আগের থেকে তার নিজস্ব একটা সম্ভাব্য ভোট ব্যাংককে দেখতে পেয়েছেন, অথবা কারোর একটা ভোট ব্যাংককে দেখতে পেয়েছেন যার আঘাত হানার জায়গাটা তার সামনে পরিষ্কার হয়ে গেছিলো, যে এই জায়গাটা আঘাত করলে সেই ভোট ব্যাংকের মধ্যে চির ধরবে।
সবাই ভাবলেন, তিনিও বললেন, এটাও খুব ইন্টারেস্টিং, তিনিও বললেন, সবাই দেখলেন যে এক্ষেত্রে ওই ধর্মীয় মেরুকরণের জায়গাটার থেকে বিপরীত ধর্মী একটা প্রচার করলেন নরেন্দ্র মোদী। তিনি শুধু মুসলিম সমাজকে বার্তা দিলেন, শুধুই কি মুসলিম সমাজকে বার্তা দিলেন, নরেন্দ্র মোদী ওই জায়গাটায় দাঁড়িয়ে বার্তাটা তুলে দিলেন অ্যাকচুয়ালি মহিলাদের, হিন্দু মুসলিম নির্বিশেষে মহিলাদের। হিন্দুদের জন্য তো তার বক্তব্য থাকবেই, মহিলাদের জন্য বক্তব্যটা রয়েছে, এটা তো ইমপ্লয়েড, এটা তো ধরেই নিতে হবে। যা যা ওখানকার নিয়ে অভিযোগ, যা যা তার দল এতদিন ধরে করে এসছে, সবই তো ওখানকার মহিলাদের জন্য। এবার আরও নির্দিষ্ট করে বললে, যাদের জন্য সবাই ধরে নিচ্ছিলেন তারা গলা ফাটাচ্ছেন, তার বাইরেও বাকি যারা পড়েছিলেন তাদেরও কিন্তু ওই ব্র্যাকেটের মধ্যে নিয়ে এলেন নরেন্দ্র মোদী। মহিলা ভোট ব্যাংক, হিন্দু মুসলিম মিলিয়ে, এবং খেয়াল করে দেখুন সাম্প্রতিককালে এই ভোট ব্যাংক প্রায় 3.08% বেড়ে গেছে, অনেকটা বৃদ্ধি ভোটের হিসেবে। এই ভোট ব্যাংকটা তার অধিকাংশই কিন্তু তৃণমূলের দখলে থাকে, লোকে শুধু মুসলিম ভোট দেখছে। এক্ষেত্রে কিন্তু নরেন্দ্র মোদী আরও বৃহত্তর একটা ভোট ব্যাংককে দেখলেন এবং সেখানে ঘা মেরে গেলেন। মনে করলেন যদি কোনোভাবে চির ধরাতে পারেন তাহলে কিন্তু তার নিশ্চিত ডিভিডেন্ড তার দল পাবে এই আসন্ন ভোটে। শহর কলকাতায় দেখতে পাবেন, মফস্বলের বাজারে গেলেও দেখতে পাবেন যে বড় বড় লোহার চৌবাচ্চায় মাগুর শিঙি এরা সব সাঁতার ঠাতার কাটছে। খেয়াল করে দেখবেন যখন বাজারে যাবেন, এদের জীবন মাছ বলে, অনেকেই মানে জ্যান্ত থাকে বলে লোকে, বিশেষ করে পেট টেট খারাপ হলে বা রক্ত টক্ত হয়, এরকম বিভিন্ন কারণে এই মাছগুলো খুব পছন্দ করে। কিন্তু তাদের সবথেকে বড় ক্যারেক্টার কি, যে তারা ওই রকম জল টলের মধ্যে বেঁচে থাকে সব সময়, বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতেও তারা লড়াই করে বেঁচে থেকে যায়, কোথাও মারা যায় না আর কি। ব্রাত্য বসু গতকাল অভিযোগ করেছিলেন যে সন্দেশখালীকে ওই জিওন ইস্যু করে রাখতে চাইছে বিজেপি, মানে জিয়ে রাখতে চাইছে। তাহলে তারা কি চাইছেন, ওটা যদি অভিযোগ হয়, বিজেপির বিরুদ্ধে অভিযোগ হয়, তাহলে তারা কি চাইছেন, তারা সে তাহলে উল্টোটা চাইছেন। যা বিজেপি চায় তারা তো উল্টোটা চান। তাহলে কি তারা চাইছিলেন যে সন্দেশখালীর ইস্যুটা ধামাচাপা পড়ে যাক? কিন্তু শাহজাহান গ্রেফতার হলেই সন্দেশখালী শান্ত হয়ে যাবে, সেটা ঠিক ভাবনা। তাহলে তো অপারেশন সূর্যোদয়ের পর নন্দীগ্রামও শান্ত হয়ে যেত। বামেরাও তো এইরকমই আশা করেছিলেন। বলি না, বামেদের ভূত এখন এই তৃণমূলের ঘাড়ে চেপেছে। ভাবনা চিন্তা সব কিছুতে কি সিমিলারিটি। কুর্সিতে আসলে যারা যখন বসে থাকেন না, তারা বোধহয় সবসময় একই রকম ভাবেন, জানেন তো। তৃণমূলের কথায় কথায় এই বামেদের ভুলগুলো যখন উঠে আসে, তখন মনে হয় যে বামেদের যখন বিভিন্ন ভুলের জন্য তারা দোষে, তাহলে ভুলগুলোকে কেন মনে রাখেনি। অমিত শাহ এখনও ইন্ডিয়া ঐক্যে পরিবারতন্ত্রকে আক্রমণ করার সময় মমতা অভিষেকের নামও নেন। প্রধানমন্ত্রী কিন্তু অভিষেকের নাম না নিয়ে বাম আর কংগ্রেসকে বেশ কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন, কিন্তু দুর্নীতির ইস্যুটাকে ছেড়ে দেননি। বাংলায় জমি আরও পোক্ত করতে প্রধানমন্ত্রী সন্দেশখালীর জমি আন্দোলনকে হাতিয়ার করেছেন। এবং নরেন্দ্র মোদীর সন্দেশ মানে বার্তার সাথে বাংলার গ্রামেগঞ্জের মানুষ তারা একমত হবেন কি না, সেটা তো এই ভোটে বোঝা যাবে। 2011 সালের ভোটে তার আগের 5 বছরের ডিভিডেন্ড তুলেছিল তৃণমূল। 2006 সালে সিঙ্গুর, 2007-এ নন্দীগ্রাম, 2008-এ লালগড়, পরপর সব কটা এটা বড় বড় তাদের জন্য রাস্তা খুলে দিয়েছিল। আর সেই আন্দোলনগুলো সুফল পেয়ে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুরের আন্দোলন শুরু হয়েছিল জমি আর জীবন জীবিকা রক্ষা কমিটির ব্যানারে, মনে আছে আপনাদের? নেতৃত্বে কে ছিলেন? স্থানীয় মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য আর স্থানীয় কৃষক বেচারাম মান্না। এরা আরও অনেকে ছিলেন, এরা এই মুখ হয়ে উঠেছিলেন। দুজনেই পরে তৃণমূলে যোগ দেন, বিধায়ক হন, মন্ত্রীও হয়েছিলেন। এবার বেচারাম মান্না এখনও তৃণমূলে আছেন, কিন্তু রবীন্দ্রনাথ ভট্টাচার্য তৃণমূল ছেড়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে। 2021-এ সিঙ্গুরে বিজেপির টিকিটে ভোটে লড়েছিলেন, কিন্তু তারপর থেকে আবার তাকে ওই খানিকটা দূরেই সরে রয়েছেন আর কি। আজ রবীন্দ্রনাথ ভট্টাচার্য বলেছেন যে জমি আন্দোলনের সহযোগিতায় তৃণমূলের এই ক্ষমতায় আসা, সেই জমি আন্দোলনই নাকি তৃণমূলের ক্ষতি করবে। সিঙ্গুরে শুরু আর সন্দেশখালীতে শেষ। আচ্ছা, সিঙ্গুরের মাস্টারমশাইয়ের ভবিষ্যৎবাণী নিঃসন্দেহে বিজেপিকে খুশি হয়তো করবে, কিন্তু রাজনৈতিক অঙ্কে সিঙ্গুর ইজ ইকুয়াল টু সন্দেশখালী হবে কি না,
সেটা তো সিঙ্গুরের মাস্টারমশাইয়ের হাতে নেই, সেটা কে ঠিক করবে? জনতা, তাই না? আসলে ভোট বসন্তে জনতার কিন্তু ওই কোকিল কণ্ঠী হওয়ার এই একটাই সুযোগ। 2024 সালে সেই একই জমি আন্দোলন শুরু হয়েছে। সন্দেশখালিতে তাদের জমিকে কেড়ে নিতে চাচ্ছে, তার সঙ্গে অন্যান্য গুরুতর অভিযোগও যুক্ত আছে। কিন্তু এখানে যে সরকার জমি আন্দোলন করে ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছিল, তৃণমূল সরকার মমতার নেতৃত্বে, আজকে সেই সরকারি না হলে সরকারের নেতৃত্বের দ্বারা জমি চাষির কাছ থেকে কেড়ে নিয়ে বিপুল বিক্ষোভ সৃষ্টি হয়েছে এবং সে আন্দোলন আজকে এত ভয়াবহ এবং তীব্র আকার ধারণ করেছে। আমি সামান্য সেখানের সঙ্গে কোনো প্রত্যক্ষ যোগাযোগ না দেখেও যেন বুঝতে পারছি এখানে পতনের সুর বেজে উঠেছে। নরেন্দ্র মোদী বারবার ওই খোলা মাঠের কথা বললেন, কিন্তু রাজনীতিকরা যতই খোলা মাঠে ঘাটে জনগণ উন্মুক্ত আকাশ বাতাস এগুলো বলুন, ঠান্ডা ঘরে বসে কে বলে রাজনীতি হয় না। এই মার্চের 1 তারিখ কিন্তু মেঠো রাজনীতিকে 10 গোল দিয়ে দিয়েছে অলরেডি কিন্তু ঠান্ডা ঘর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ঝাড়খণ্ড আর আরামবাগে সভা করলেন, তবে প্রধানমন্ত্রীর দুটো সভার থেকেও বেশি আলোচনা এলো তার দুটো বৈঠক। প্রথম বৈঠক গতকাল রাত 11:30টায় শুরু হয়ে ভোর 3:30 পর্যন্ত চলেছিল। বিজেপির সর্বোচ্চ কমিটি হচ্ছে তাদের সংসদীয় কমিটি, তারাই লোকসভার বিধানসভার প্রার্থী তালিকায় চূড়ান্ত অনুমোদন দেয়। সেই 10ই মার্চের মধ্যে 350টা লোকসভা আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে দিতে চায় বিজেপি। তার প্রথম দফায় 150 জন প্রার্থীর নাম তারা নাকি ঘোষণা করে দেবে বলে ঠিক করে ফেলেছেন, তৈরি নাকি হয়ে গেছে। এবার সেটা নিয়েই বৈঠক ছিল। এই প্রথম তালিকায় কি বাংলার কোনো প্রার্থী থাকছেন? এটা এখন অবধি টপ সিক্রেট। আসলে সংসদীয় বৈঠকের আগে মোদি, নাড্ডা আর শাহের মধ্যে গোপন আলোচনা হয়েছে, কিন্তু দিল্লির বৈঠকে কি আলোচনা হয়েছে তার স্পষ্ট ধারণা কেউ দিতে পারবেন না পারুন, কিন্তু আভাসও কি দেওয়া যাবে না? সামান্য তো পাওয়া যাচ্ছে চারপাশের দিকে তাকালে। গতকাল যেরকম বিজেপিতে যোগ দিয়েছেন কৌস্তব বাগচি কংগ্রেসের নেতা ছিলেন, মাথা মুড়িয়ে প্রতিজ্ঞা করেছিলেন যতদিন না মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতাচ্যুত হচ্ছেন ততদিন মাথায় চুল গজাবেন না। এবার তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোট সম্ভাবনা তৈরি হলেও তার প্রতিবাদ করেছেন কৌস্তব। কিন্তু দিব্যেন্দু অধিকারী তিনি তো খাতায় কলমে তৃণমূলেরই সাংসদ, তার বিজেপিতে যোগদান তো এই লোকসভা ভোটের আগে তৃণমূলের শক্তিক্ষয়, তাই না? অবশ্য তৃণমূল অতীতে তার বিরুদ্ধে লোকসভা স্পিকারের কাছে অবধি গেছিল যাতে তার ওই সাংসদ পদটা খারিজ হয় আর কি। তৃণমূল তাকে অনেকদিনই মোটামুটি মানসিকভাবে ত্যায্য করে দিয়েছে, কিন্তু তাও খাতায় কলমের বিষয় তো। এবার TV9 বাংলাকে দিব্যেন্দু অধিকারী বলেছেন তিনি মানসিকভাবে আর তৃণমূলের সঙ্গে নেই। তৃণমূলও কি মানসিকভাবে তার সঙ্গে ছিল? এটাও বড় প্রশ্ন। তাহলে তৃণমূলের সাংসদের দলবদলও কি আসন্ন? শোনা যাচ্ছে 7ই মার্চ অধিকারী পরিবারের 2 তৃণমূল সাংসদ দিব্যেন্দু এবং শিশির অধিকারী দুজনেই নাকি বিজেপিতে যোগ দেবেন। অবশ্য তার আগে তারা অমিত শাহর সভাতে শুদ্ধ গেছেন আর কি, এবং ওই বললাম তাদের এর আগে তার সঙ্গে শিশির অধিকারীর সঙ্গে কথা বলেছিলেন বলে একজনের চেয়ার শুদ্ধ চলে গেছিল তৃণমূলেরই, তো সেগুলো আছে আর কি, সেগুলো মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। দিব্যেন্দু অধিকারী দলবদল নিয়ে খানিকটা হেয়ালি করেছেন, শিশির অধিকারী কিন্তু কোনো রকম রাগঢাক গুড়গুড় করেনি, বলেছেন তার ছেলেরা যেদিকে থাকবে তিনি সেদিকেই থাকবেন। সব শুনে মনে হচ্ছে না যে এতদিন ধরে যে মঞ্চ তৈরির কাজটা হয়েছে এবার সেই মঞ্চ থেকে পর্দা উঠতে চলেছে যথাসময়ে। সিঙ্গুরে রবীন্দ্রনাথ ভট্টাচার্য আর নন্দীগ্রামে শিশির অধিকারী, সেই পরিবর্তনের সময়ের 2 জায়গার 2 স্তম্ভ। তারা কিন্তু কোথাও গিয়ে তাদের বসন্তের কোকিলের সুর শোনা যাচ্ছে না তাদের গলাতে। ভোট মিটলেই তারপর তারা কি করবেন বলুন তো? আমি দলে নেই ধরে নিতে না, আগামী 7 তারিখই দেখতে পাবেন কারা থাকছে কারা থাকবে। ইয়ার এন্ডিং হবে না এই মাসে, আগামী মাসে মার্চ মাস ইয়ার এন্ডিং, আর 6টা দিন 6টা রাত। আমি এখনো বলছি দাদা আমার কাছে গর্বের দাদা, যার জন্য আমার
বুকটা সবসময় চওড়া। শিশিরবাবু কোন দিকে মুভ? না না, ছেলে যেদিকে আছে ওই দিকে যাবে। এ তো আমার অন্তরাত্মার ডাক। এখানে আমি যাব, আমি মানুষের কাছে যাব, গিয়ে বলবো। মানুষের কাছে কিভাবে যাবেন? প্রার্থী হিসেবে যাবেন না প্রচার? সেটা বলতে পারবো। লোকে এরা গল্প করে টালির চালায়, হাওয়াই চটি, এসব কথা বাদি দিয়ে যদি আমি বলি বাংলাকে শেষ করে দেওয়ার ওই একটি মানুষই যথেষ্ট। বুদ্ধদেব ভট্টাচার্য এই কথাটাই বলেছিল, তৃণমূলের নেতারাই পারস্পরিক কোন্দল করতে গিয়ে সব স্বীকার করে ফেলবেন যে বাংলার সর্বনাশের দায় তৃণমূলের। উনি আমার পা যেদিন অপারেশন হচ্ছিল আঙুলটা, উনি তারপরের দিন মেদিনীপুর এসেছিলেন। উনি আমার ফোন করেছিলেন। হ্যাঁ, ওই যে বাংলার উনি যিনি নেত্রী। আচ্ছা, উনি না না, আমি তো চাই না, চাই না, মানে খুব বেদনাহত হয়েছে। কারণ শুভেন্দু গেছিল, আমি তো কোথাও যাই না, চুপ করে বসছিলাম। পার্টিটা তো হৃষ্টপুষ্ট হয়েছে আমাদের দয়ায়, আমাদের দাক্ষিণ আমি মনে করি। উনি নন্দীগ্রাম জানতেন না, কোলাঘাট থেকে ঘুরে পালিয়ে যেতেন। আমি বার করে নিয়ে এসেছিলাম, ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম। সেদিন যদি আরেকটু এগিয়ে পিছিয়ে ভেবে আমি এগাতাম। কিভাবে এগোতেন? সে অনেক রকম থিওরি আছে, সে থিওরি রাজনীতিতে যা সম্ভব। আমি আগেও বলেছি, শিশিরবাবু এই রাজ্যের অত্যন্ত সিনিয়র মোস্ট লিডার, উনি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেন। 42 বিজেপির পক্ষে, মোদীর পক্ষে, এবং এদের পাত্তা কারো থাকবে না, কোনো পাত্তাই থাকবে না। মানুষ সেই লাইনে এগোচ্ছে, ঐতিহাসিক সিদ্ধান্ত হবে এবারে। নরেন্দ্র মোদী আজ বলেছেন বাংলায় 42টা আসনের মধ্যে 42টাই জিতবে বিজেপি। এবার সুশীল অধিকারীও তো তাই বললেন। কাঁথির সাংসদ মনে হচ্ছে অন্তরাত্মার ডাক খুব জোরালোভাবে টের পাচ্ছেন। নওশাদ সিদ্দিকী অবশ্য বলেছেন সবটাই গটাপ। অধিকারীদের দলবদল বা তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ নাকি ভোটের আগে বিজেপি এবং তৃণমূলের আন্ডারস্ট্যান্ডিং। তাহলে আজ রাজভবনে প্রধানমন্ত্রীর সাথে মুখ্যমন্ত্রীর যে বৈঠকটা হলো সেটা নিয়ে কি বলবেন বিরোধীরা? কোন দৃষ্টিভঙ্গির থেকে বা দৃষ্টিকোণ থেকে তারা নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের এই বৈঠককে বিশ্লেষণ করবেন? আমরা নিজেদের মতো করে একটু বিষয়টা বোঝার চেষ্টা করি। 1 নম্বর পয়েন্ট, আরামবাগে রাজনৈতিক কর্মসূচিতে এসছেন প্রধানমন্ত্রী, বিজেপির ভোট বাড়াতে এসছেন, বিজেপির আসন বাড়াতে এসছেন, তার মানে তৃণমূলের দুর্গ দখল করতে এসছেন। এই পরিস্থিতিতে রাজনৈতিক শত্রুর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করবেন? করলেন তো, কেন করলেন? এবার রাজ্যের তরফে ফের এক দফা কেন্দ্রীয় বকেয়ার জন্য তাগাদা দিলেন কি, কিন্তু সেই দাবি জানানোর তো আরও উপায় রয়েছে, তাহলে কেন করলেন? দ্বিতীয় পয়েন্ট, মুখ্যমন্ত্রী কি ভোটের আগেই এই কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসা নিয়ে আপত্তি জানালেন? তারা তো ইতিমধ্যেই চলে এসছে, এবার নাকি অত্যধিক বাহিনী আসছে এবং অ্যাডভান্স বাহিনী চলে এসছে, এসে বিভিন্ন জায়গায় ঢুকেও পড়েছে। সুতরাং সেটা নিয়ে তিনি বক্তব্য জানাতেই পারেন। তৃতীয় পয়েন্ট, প্রধানমন্ত্রী কি রাজ্যপালের উপস্থিতিতে সন্দেশখালি নিয়ে মুখ্যমন্ত্রীকে কোনো বার্তা দিলেন? মানে ঠিক কী হলো সেগুলো কোনোটাই এই মুহূর্তে সামনে আসা সম্ভব নয়। তবে অনেকেরই দার্জিলিংয়ে রাজভবনে একটা বৈঠকের কথা মনে পড়ে যাচ্ছে। তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড়ের উপস্থিতিতে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই বৈঠকটা হয়েছিল। আর তারপর জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি পদে বিজেপির প্রার্থী হন আর তৃণমূল ভোটদানে বিরত থাকে, যা পক্ষান্তরে ওই জগদীপ ধনখড়ের জয়ের রাস্তাটাই অনেকটা চওড়া করে দিয়েছিল। আসলে রাজনীতিতে কে যে কখন কার রাস্তা চওড়া করে দেয় কেউ বলতে পারে না। তবে একটা কথা কিন্তু সত্যি, জানেন তো, কখনো কখনো এমন পরিস্থিতি আসে যখন খেলার মাঠের থেকেও ড্রেসিং রুমের স্ট্র্যাটেজিটা অনেক বেশি কাজ দেয়। ধানবাদ আরামবাগে মোদির সভার থেকেও আজ সেই জন্যই কিন্তু অনেক বেশি নজর কেড়ে নিয়েছে এই রাজভবনের বৈঠক, যেটাকে মুখ্যমন্ত্রী বলেছেন সৌজন্য সাক্ষাৎ, কিছু গল্প গুজব, এই আর কি। ইলেকশন ডিক্লেয়ার হয়নি, সুতরাং এটা প্রোটোকল আছে যে রাষ্ট্রপতি বা প্রাইম মিনিস্টার আসলে আমাদের দেখা করতে পারে। আমি যেহেতু আরসিপিসিতে যেতে পারিনি, তাই এখানে টাইম পেয়েছিলাম, তাই এখানে দেখা করে গেলাম, রাজ্যের কথাগুলো বলে গেলাম, আর কিছুক্ষণ গল্প করলাম। এই যা মানে আমার সাথে রাজনীতির কথা কম হয়, গল্প বেশি হয়। যদি বকেয়া নিয়ে কিছু 100 দিনের বকেয়া নিয়ে সেগুলো বলে দিয়েছি। এটা হচ্ছে জাস্ট মাই কার্টিসি মিটিং। বাংলার নিশ্চিত আমরা দিই সব। মোদি আসছে, শাহজাহান জেলে যাচ্ছে, কিসের কারণে?
দিদিকে রাজভবনে গিয়ে মোদির সঙ্গে দেখা করতে হয়, কিসের ভয় তার? রাতের অন্ধকারে করতেন, এখন দিনের আলোয় করছেন, তফাৎ তো এখানে আছে। দিল্লিতে গিয়ে একান্তে করতেন, এখন তোমাদের জানিয়ে করছেন। যতবার তোমাদের জানিয়ে করেন তার থেকে বেশি একান্তে করেন। কেন করেন? কোনো লাভ হবে না। এর নাম নরেন্দ্র মোদী, না খাউঙ্গা না খানে দুঙ্গা। নির্ঘণ্ট প্রকাশ হয়নি, তবে নরেন্দ্র মোদী এলেন আর পেছন পেছন ভোট কিন্তু বাংলায় পৌঁছে গেল, এটা পরিষ্কার বুঝতে পারছি। এবং ঘটনাচক্রে নরেন্দ্র মোদী এই বাংলায় আসার দিনই কিন্তু কেন্দ্রীয় বাহিনীও এসেছে, জানেন তো। তবে বাহিনীটা প্রধানমন্ত্রীর সঙ্গে করে আনেননি, বাহিনীটা পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। 900 কোম্পানি, এবার 900 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে আমাদের রাজ্যে ভোট পাহারা দেওয়ার জন্য। ভাবুন তো, এত কোনো দিনই হয়নি। এবং তার মধ্যে 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এই আজকেই পৌঁছে গেছে, মানে এত অ্যাডভান্স। ভোট ঘোষণা হয়নি, এরা কি করবে? ডায়মন্ড হারবারে সবচেয়ে কম কেন্দ্রীয় বাহিনী থাকছে, এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট। কলকাতায় 10 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে, এটা আর একটা ইন্টারেস্টিং পয়েন্ট। আর ভোটের আগে আরও 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে, এটাও পরিষ্কার হয়ে যাচ্ছে। এত বাহিনীর কি প্রয়োজন? বিশ্লেষণ করাটা খুব সহজ। এত বাহিনী আসছে তার কারণ আমাদের রাজনীতি সংস্কৃতি সেটা মোটামুটি গোটা ভারতের কাছে চর্চার বিষয় হয়ে গেছে এখন। মানে যেটা গোটা ভারতে কেউ এখন আর খুব একটা দেখেন না, ভাবেন না, সেটা ওই বিলুপ্ত প্রায় কিছু জিনিস আমাদের এখানে নির্বাচনে রয়ে গেছে। নির্বাচনী হিংসা, মারামারি, এই জন্য পঞ্চায়েত নির্বাচনে হতো বেনজির হিংসা দেখেছেন রাজ্যবাসী, দেশবাসী। ভোটের পরে সন্ত্রাস হয়েছে, ভোট ঘোষণার সময় থেকে শুরু হয়েছে, ভোট ঘোষণার থেকে ফল ঘোষণা পর্যন্ত প্রায় 60 জন মারা গেছেন বলে অভিযোগ জমা পড়েছে। সব মিলিয়ে ভোট সম্পর্কে একটা ভীতি তৈরি হয়েছে মানুষের মনে। নাগরিকরা যাতে নিরাপদে ভোট কেন্দ্র পর্যন্ত পৌঁছতে পারে, সেটা কিন্তু নির্বাচন কমিশনের দায়িত্বের মধ্যে পড়ে। তাহলে ভোটের দিন বাহিনী মোতায়েন করলেই হতো, আগের থেকে বাহিনী কেন? এই প্রশ্নটা একটু তলিয়ে দেখা দরকার। দেখুন, লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে সরকার বদলের কোনো সম্ভাবনা নেই, সবাই জানেন। কিন্তু রাজনীতিতে কোনো কিছুই বলা যায় না। রাজ্যে এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে হয়তো রাজ্যে বেশ কিছু গণ্ডগোল হয়ে গেল। মানে এর আগে আমরা কি দেখেছি? রাজ্যসভা নির্বাচনকে কেন্দ্র করে হিমাচল প্রদেশে সরকার পড়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়ে গেছিল, কংগ্রেস অনেক কষ্টে সামলেছে। 2014 সালের লোকসভা ভোটে বিহারে পদ্মঝড়ের পর ইস্তফা দিতে বাধ্য হয়েছিলেন নীতিশ কুমার। আর এর আগে তো অমিত শাহ ঘোষণা করে রেখে দিয়েছেন যে যদি তারা এবার ভোটে জিতে আসেন তাহলে তো আর ওই 35টা আসন যদি পেয়ে যান তাহলে আর কোথাও গিয়ে ওই পরের 26 অবধি ওয়েট করতে হবে না, একটা এরকম ইঙ্গিত তো দেওয়া আছে। এই লোকসভা ভোটে রাজ্যের সরকার কোনো রকম সংকটে পড়ে না। এই আগের যে উদাহরণগুলো দিলাম এগুলো দেখে তো বোঝা যায় যে এটা খুব জোরের সঙ্গে বলা যায় না। কিন্তু এত বড় ম্যান্ডেট নিয়ে আসা সরকার সেটা মোটের ওপর নিরাপদ থাকবে বলেই তো ধরতে হয়। শাসক দলের ভোট ম্যানেজাররা নাকি গ্রামে গ্রামে এই বলেই সতর্ক করে দেন যে বাহিনী তো ভোটের পর কয়েকদিন থাকবে, তারপর আমরাই থাকবো, অতএব আমাদের অপছন্দ এরকম কাজকর্ম করো না। ভোটার যদি বুথেই না যান তাহলে বিরুদ্ধে ভোট পড়ার আশঙ্কা কমে যায়। আর সেই শান্তিপ্রিয় ভোটারদের শূন্যস্থান পূরণের উপায় তো 1001টা আছে। জাতীয় নির্বাচন কমিশন এবার তাই আগাম বাহিনী পাঠিয়ে দিয়েছে যাতে ওই আতঙ্ক তৈরি করার সময়টাতেও মানুষ চোখের সামনে জলপাই উর্দিটা দেখতে পায়। ভোটে বাহিনী আসা মানেই রাজ্যে আইন শৃঙ্খলার দিকে আঙুল তোলা। স্বাভাবিকভাবেই শাসক দলের এই সময় জলপাই উর্দিদের পছন্দ হবে না, এটাই তো পরিষ্কার বোঝা যাচ্ছে, তাই না? কিন্তু বিরোধীরা তারা যথারীতি এই বাহিনী আসাকে দুহাত তুলে সমর্থন করবে। এখন থেকে তাড়াতাড়ি করে ফোর্স আসা দরকার। তৃণমূলের এই সমস্ত গুন্ডা বদমাস ক্রিমিনালদের যারা তৃণমূল দলকে সামনে রেখে তাদের বিরুদ্ধে লড়তে গেলে মানুষকে সহযোগিতা করতে কেন্দ্রীয় বাহিনী আনার দাবি আমরাও করেছি। মানুষের মনে ভয় পশ্চিমবাংলায় ভোট দিতে পারবো কিনা, মারপিট খুনোখুনি হবে, সেজন্য এখানে কেন্দ্রীয় বাহিনী চাই। আর যদি কেন্দ্রীয় বাহিনী না আসে তাহলে পশ্চিমবাংলায় যেমন পঞ্চায়েত ভোট লুট করে নিল, এরা সব লুট করে নেবে, খুনোখুনি করবে। আমরা জানি যে ভোট ঘোষণা হওয়া মাত্রই যা আদর্শ আচরণবিধি সেটা তো কার্যকর হয়ে যায়, তখন রাজ্যের আইন শৃঙ্খলা সরাসরি জাতীয় নির্বাচন কমিশনের হাতে চলে যায়। আমলারা হয়ে যান ওই কমিশনের নোডাল অফিসার। কিন্তু সেটা তো ভোট ঘোষণার মুহূর্ত থেকে, এত আগের থেকে কমিশন কি বাহিনী পাঠাতে পারে? বিশেষ করে যে রাজ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচিত সরকার তারা জিতে এসে ক্ষমতায় রয়েছে, আর বাহিনীর থাকা খাওয়ার খরচা সেগুলোকে দেবে।
প্রশ্ন দুটো আমরা জানতে চেয়েছিলাম রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব অর্ধেন্দু সেনের কাছ থেকে, কারণ আমলাদেরই তো এগুলো হিসেব টিসেব রাখতে হয়। তিনি জানিয়ে দিয়েছেন কমিশন আগাম বাহিনী পাঠাতে পারে লোকসভা নির্বাচন, তাই জন্য এই বাহিনীর খরচ কেন্দ্রই বহন করবে। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্ষেত্রে অন্তত বাহিনীর খরচের বকেয়াটা দাবি করতে পারবেন না, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যদি কমপ্লিটলি লোকসভা ইলেকশন হয় তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট দেবে। আচ্ছা, কিন্তু মাঝে মাঝে যেটা হয় সেটা হচ্ছে লোকসভা ইলেকশনের সঙ্গে অনেক জায়গায় অ্যাসেম্বলি ইলেকশনও বা বাই ইলেকশনও হয়ে যায়। সেসব জায়গায় দি এক্সপেন্সেস শেয়ার্ড বিটুইন সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড স্টেট গভর্নমেন্ট। তো এই যেটা আসছে ইলেকশন, সেটা বলতে পারি যে দিস উইল বি purely a Lok Sabha election and the entire cost will be borne by the central government. নির্বাচন কমিশন যেদিন ভোট ঘোষণা করবে সম্ভবত সেদিন বিকেলেই জেলায় জেলায় কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ শুরু করে দেবে। এবার ভোট ঘোষণা কবে? কয়েকদিন পরে। কিন্তু ততদিন তো জওয়ানরা গাছতলায় বসে থাকবেন না, থাকবেন কোথায়? সাধারণত স্কুল বাড়িতেই জওয়ানদের থাকার ব্যবস্থা হয়। তাহলে ভোট হওয়া পর্যন্ত এই স্কুলের পঠন পাঠনের কী হবে? সোজা কথা, হবে না। অন্তত বেথুন স্কুলের ক্ষেত্রে তো সেটাই হচ্ছে দেখছি। ক্লাস 8 পর্যন্ত ক্লাস বন্ধ, 9 আর 10 হাফ ছুটি। কর্তৃপক্ষ নোটিশ সেটে দিয়েছে, তাদের উপায় নেই। কিন্তু এইভাবে ক্লাস বন্ধ করা যায় নাকি? মধ্যশিক্ষা পর্ষদের অনুমতি দিতে হয় না? পর্ষদ সভাপতি TV9 বাংলাকে জানিয়েছেন তিনি জানেনই না যে এরকম কিছু হয়েছে। আর ভোট শেষ হতে হতে তো মে মাসের মাঝামাঝি পেরিয়ে যাবে, ততদিন পর্যন্ত পড়াশোনা বন্ধ থাকবে। পর্ষদ সভাপতির প্রশ্ন হচ্ছে, বাহিনীর ক্যাম্পই যদি করতে হয় তাহলে কেন্দ্রীয় বোর্ডের স্কুলগুলোকে কেন বেছে নেওয়া হলো না? মানে এক্ষেত্রেও আমরা ওর প্রশ্ন আর কি। আমার এই সম্পর্কে কোনো ধারণা নেই। স্কুলগুলো বা কোনো সংস্থা বা কোনো এজেন্সি আমার সঙ্গে যোগাযোগ করেনি ব্যক্তিগতভাবে অ্যাজ প্রেসিডেন্ট অফ দ্য বোর্ড। যদি স্কুল বন্ধ হয়ে যায় পঠন পাঠন তো নিশ্চিতভাবে বিঘ্নিত হবে। আমি এক্স্যাক্টলি জানি না কি পরিস্থিতি বা কি কারণে বা কিভাবে এই সিদ্ধান্তগুলো হয়েছে বা স্কুলগুলোর চয়নও বা কিভাবে হয়েছে সেটাও আমি জানি না। মানে আমার কাছে একটু বিস্ময়কর, কারণ স্কুলগুলো এতদিন কি হবে আমি জানি না। হয়তো যেসব স্কুলে পরীক্ষা হয়ে গেছে সেই সব স্কুলগুলো হয়তো তারা মানে সেখানে থাকার জন্য ইউজ করবেন, কিন্তু যেসব স্কুলে পরীক্ষা হয়নি সেখানে আমার মতে যদি তারা সেই স্কুলগুলো এখন অকুপাইড হয়ে যায় তাহলে নিশ্চয়ই কিন্তু ছাত্রছাত্রীদের সমস্যা হবে। ক্যাম্প করুক সরকার, যারা সেন্ট্রাল ফোর্স আছে তাদেরকেও বলবো, তাদের যারা কর্তা ব্যক্তি আছে, যে তৃণমূলের লোকরা চেষ্টা করবে তাদের দলে যারা পার্সোনাল আছে, যারা ফৌজ আছে, তাদেরকে নানাভাবে প্রলোভিত করে ম্যানেজ করার চেষ্টা করবে। কিন্তু এখনো ভোটের দিনক্ষণ সবাই একটা বলছে, আলোচনা করছে, কিন্তু সরকারি নোটিফিকেশন তো হয়নি। তো এখনই কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছেন, বেশ ভালো কথা। স্কুলগুলোর মধ্যে ঢুকে পড়ছেন এবং স্কুলগুলো দখল করছেন, ছেলে মেয়েদের পড়াশুনো চলছে। আমি নির্বাচন কমিশনের সঙ্গে পরে নিশ্চয়ই কথা বলবো। ব্যর্থ হচ্ছে রাজ্য সরকার। কেন্দ্রীয় বাহিনী তো যে ঢুকে যাচ্ছে না কোনো স্কুলে, রাজ্য সরকার না বললে বা নির্বাচন কমিশন না বললে ঢুকতে পারছে না। কেন্দ্রীয় বাহিনী ওরকমভাবে হয় না। আমিও প্রোটেস্ট করছি, যেভাবে স্কুলগুলোতে কেন্দ্রীয় বাহিনী বা কোনো ভোটের ক্ষেত্রে বাহিনী রাখা হয় এর আমি বিরোধিতা করছি। তখন পঠন বন্ধ থাকে। রাজ্য সরকার, কেন্দ্র সরকার, রাজ্য ইলেকশন কমিশন, স্টেট ইলেকশন কমিশন এই চৌপাট করে দিচ্ছে, কারণ স্কুল তো তুলে দিতে চাইছে। আর রাজ্য সরকারও চায় এরা স্কুলে থাকুক, মাদ্রাসা থাকুক, পড়াশোনা হবে না, আর থানায় এই চুরির কারবার চলতে থাকুক। দেখুন, কেন্দ্রীয় বোর্ডের স্কুলগুলোতে সেখান থেকে তো ভিন রাজ্যের ছেলেমেয়েরা পড়তে আসে না, আমাদের রাজ্যের বাচ্চারাই তো পড়াশোনা করে, তাই না? তাই এই বোর্ডের না ওই বোর্ডের বিষয়টা সেটা না, বিষয়টা পড়াশুনোর। আর তাই ওই স্কুলগুলোতে যদি বাহিনীর ক্যাম্প হয় সেখানেও আমাদেরই ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষতি হবে। ভারত ছাড়ো আন্দোলনের সময়ের কথা মনে আছে? মহাত্মা গান্ধী কি ডাক দিয়েছিলেন? বলেছিলেন স্কুল কলেজের পড়ুয়ারা সব বেরিয়ে এসো। বহু কৃতি ছাত্রছাত্রী তারা ওই পড়াশুনো ছেড়ে ফেলে দিয়ে আন্দোলনে সেই সময় ঝাঁপিয়ে পড়েছিল। সেটা তো দেশ স্বাধীন করার ডাক ছিল। লোকসভা নির্বাচন সেটাও খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এখন আজকের দিনে দাঁড়িয়ে তার জন্য পড়ুয়াদের আত্মত্যাগ করতে হবে কেন? তারা তো ভোটার নয়, তাই না? তারা ভোটার নয় বলেই কি তাদের ভবিষ্যৎ নিয়ে রাজনীতি কিছু ভাবে না?